আজকে স্লাইড দেখেন, আজকে আমার লাইফে সবচেয়ে শুরু হয়ে গেছে কিন্তু ক্লাস শেষ তো। এখানে অলরেডি অন। কম কেন? এক বন্ধু বিষয় ছোট না। এক বন্ধু এসে করতে একজন ব্যক্তি করতে। স্বাগতম সবাইকে এসপি কোচিং ফ্রি লাইভ ক্লাসে। আজকে আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ক্লাস। তো যারা লাইভে জয়েন হচ্ছে একটু আমাদেরকে জানাও যে ক্লাসের আমার কথা বোঝা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আজকে স্লাইড দেখে না, রিফ্রেশ করে দেখে আমি লোগোটা সরাই দিছি। একটু কমেন্টে জানাও আমাদের আজকে যে ক্লাসটা হবে, যেহেতু সাউন্ডটা ক্লিয়ার থাকা উচিত, সাউন্ড আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, আর সব ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আর সবাইকে আমরা রিকোয়েস্ট করব একটু শেয়ার করে দাও আর গ্রুপে একটু দিয়ে দাও। তোমাদের গ্রুপে 26-27 ব্যাচের যারা আছো তোমাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। ইমন চক্রবর্তী অল ক্লিয়ার, ধন্যবাদ ইমন। একটু শেয়ার করে দাও সবাই, তোমাদের গ্রুপে দিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। আমরা ঠিক 35-এ ক্লাস শুরু করব, 2 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। পূর্ণম দাস ক্লিয়ার, ধন্যবাদ। একটু শেয়ার করে দাও সবাই, শেয়ার করে আমাকে জানাও আর তোমাদের গ্রুপে একটু জানাও। সুমি মহাজন নমস্কার, সাবরিনা সুলতানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ। তাইলে যেহেতু সবাই বলতেছে আমরা সাউন্ড ক্লিয়ারই ধরে নিলাম। তো তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। এখন তোমাদের কাজ হচ্ছে শেয়ার করা তোমাদের গ্রুপে এবং তোমাদের প্রোফাইলে। তোমাদের যে ফ্রেন্ডগুলো 26-27 আছে তাদেরকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ক্লাসে। তো আজকে আমাদের মেইনলি ক্লাসের টপিকটা কি আমরা দেখতেছেন। আজকে আমাদের টপিকটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। ছোট্ট একটা টপিক, কোনো বেশি কিছু নাই পড়ার। আপনারা সবাই ছোটবেলা থেকে 9 থেকে আমরা কিন্তু এই এক মালিকানা ব্যবসায়টা নিয়ে পড়ে আসছি। সো এইটা নিয়ে আমি আপনাদের সাথে বেশি আলোচনা করব না, ছোট্টভাবে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিব। কিন্তু অফকোর্স ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা টাচ করার চেষ্টা করব। পরীক্ষায় কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা এমসিকিউতে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোন সময় কি কোয়েশ্চেনটা আসতে পারে, ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ছোট্ট সাবজেক্ট, ছোট্ট পড়া, এবং আমরা সবাই কিন্তু এই টপিকটা খুব ভালো করেই পড়ে আসছি, জানি। সো আমার মনে হয় না এই টপিকটাতে আদৌ আপনাদের কারো সমস্যা আছে। তারপরেও যেহেতু এটা আমাদের বেসিক সিরিজের ক্লাস, আমরা তাই একদম বেসিক থেকে আপনাদেরকে এই ক্লাসগুলো সবগুলোই পড়াবো। সো ফার্স্ট অফ অল, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন একটু জানাবেন। আপনাদের একটু হালচাল জেনেই আমরা ইনশাল্লাহ ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না আমার সাথে। আপনারা জাস্ট আজকে একদম ছোট্ট টপিক, 20 মিনিট আপনারা আমার সাথে 20 মিনিট থাকবেন ইনশাল্লাহ। তো এক মালিকানা ব্যবসা নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। তবে একটা কথা জানাই রাখি, সেটা হচ্ছে এই ক্লাসটা ছোট হওয়ার রিজনটা কি। কজ আমি চাইলে এখানে এক মালিকানা ও অংশীদারি ব্যবসা দুইটা অ্যাড করতাম, বাট আমাদের যেহেতু ইন্টারে অংশীদারি ব্যবসা নিয়ে একদম অনেক বড় একটা আলোচনা আছে, প্লাস আমি চেষ্টা করতেছি যে আপনার অংশীদারি ব্যবসা থেকে যেহেতু অ্যাডমিশনে অনেক বেশি টাইপসের কোয়েশ্চেন আসে, সো যার কারণে সরি, সো অংশীদারি ব্যবসার যে টপিকটা থাকবে এই টপিকটা আমি হচ্ছে আলাদাভাবে একদম ভালোভাবে শেষ করার ট্রাই করব। তো আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে যেহেতু আজকে মিলে আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের পরিচিতি, ব্যবসায়ের পরিবেশ এবং আমাদের থার্ড অধ্যায় অর্থাৎ এক মালিকানা ব্যবসায় শেষ হয়ে যাচ্ছে। আমরা এই তিনটার পরে আরেকটা যে ক্লাস হবে অংশীদারি, এই 4টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা কম্বাইন্ডলি এখান থেকে এইচএসসি প্লাস অ্যাডমিশন, অর্থাৎ এইচএসসিতেও আসছে অ্যাডমিশনেও আসছে, এই টাইপের কিছু এমসিকিউ আমরা কিন্তু আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। সো আসেন আমার সাথে আমরা অল্প পড়া আজকে একটু শেষ করে ফেলি। তো ওকে, কারো কোনো ধরনের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অফকোর্স মার্ক করে রাখবেন, আমরা ক্লাসটা শেষে আপনাদেরকে জানাবো। আচ্ছা, তাহলে আসি। আজকে আমরা যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়।
আচ্ছা, ফার্স্ট অফ অল এক মালিকানা ব্যবসা কাকে বলে? একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে কি বলা হয়? এক মালিকানা ব্যবসা। হ্যাঁ ভাই, এটা আমরা সবাই জানি, এই জিনিসটা নিয়ে আমাদের কোনো ধরনের প্যারা নাই। কি কি জায়গায় প্যারা আছে একটু আস্তে আস্তে আসি। প্রথম কোয়েশ্চেন আমার এমসিকিউতে আসবে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন কোনটি? তাহলে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন হলো এক মালিকানা ব্যবসায়। আচ্ছা, দ্বিতীয়টা কি ছিল? এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব নির্ভর করে মালিকের স্থায়িত্বের উপর। এখন আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন, এই কোয়েশ্চেনটা যদি আমার খ নাম্বার প্রশ্নে আসে যে এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব কি কেন মালিকের উপর নির্ভর করে, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরটা কি হয় দেবো? এই কোয়েশ্চেনটা থেকে আমাদের মেনলি কিন্তু দুই টাইপস অফ কোয়েশ্চেন আসে। ফার্স্ট অফ অল যেটা বললাম যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন মালিকের উপর নির্ভরশীল। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের আসে হচ্ছে কোনটা? এটা, যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন মালিকের উপর নির্ভরশীল। সেম এখান থেকে আমাদের দ্বিতীয় যে কোয়েশ্চেনটা খ নম্বরের জন্য আসে, যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন ক্ষুদ্র বা আচ্ছা, তাহলে এই একটা লাইন থেকে আমরা দুই টাইপ অফ কোয়েশ্চেন পাইতে পারি অনুধাবন থেকে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি? এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন মালিকের উপর নির্ভরশীল, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, আপনি এটা কতও পাইতে পারেন, বোধ কতও পাইতে পারেন। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন ক্ষুদ্র বা কম সময়ের জন্য হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমরা সবাই জানি, তারপর আমাকে একটু জানাবেন কেন। আনসারটা যদি আমাদের এক লাইনে দিতে বলে আমরা কি আনসার দিব, জানাবেন। দেখি জানান তো আমাকে, যে এই কোশ্চেনের আনসারটা কি হবে, যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন মালিকের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে আমি কোন আনসারটা দিব? এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন ক্ষুদ্র বা কম সময়ের জন্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কোন আনসারটা দিব। একটু ফার্স্ট করে আমরা লিখেন, দুইটা কোয়েশ্চেন একটু টাইম লাগবে, তাই আমি একটু টাইম দিচ্ছি, বাট একটু তাড়াতাড়ি লিখবেন। আমরা এক মালিকানা ব্যবসায় পারি, কিন্তু এক মালিকানা ব্যবসায়ের যে যে জায়গা থেকে কোয়েশ্চেন আসলে আমরা আটকে যাব, আজকের ক্লাসে মেইনলি আমরা এগুলোই পড়বো। কারণ এইচএসসি তে এক মালিকানা ব্যবসা নিয়ে যা বলা হয়েছে এসএসসি তেও সেম বলা হয়েছে। তো একটা এসএসসির স্টুডেন্ট এইচএসসির এই পড়াটা পারবে, কিন্তু এইচএসসি তে এসে কোন কোন জিনিসগুলো অ্যাড হয়েছে, কোন কোন জিনিসগুলো আমরা স্কিপ করে যাই, এগুলো নিয়ে মূলত আজকের ক্লাস। আচ্ছা, আমার মনে হয় একটু পেনের ইয়াটা চেঞ্জ করব। ও শিট, আচ্ছা ইয়া হয়ে গেছে। তাও আমি আবারও বলছি, দুইটা কোশ্চেন, এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন ক্ষুদ্র বা কম হয়ে থাকে, আরেকটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন মালিকের উপর নির্ভরশীল। আচ্ছা, আপনাদের টাইপ করতে দেরি হচ্ছে কেন আমি জানি না, আমি আপনাদেরকে একটু আনসারটা বলে রাখি। ফার্স্ট অফ অল, যদি আমাদের পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসে যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন মালিকের উপর নির্ভর করে, এইটার আনসার যদি আমাদেরকে খতে দিতে বলে, আমাদের ফার্স্ট আনসারটা হবে যে এক মালিকানা ব্যবসায়ের মালিক বা এক মালিকানা ব্যবসায়ের পরিচালনা কয়জন ব্যক্তির উপর নির্ভরশীল বা কার উপর নির্ভরশীল? মালিকের উপর নির্ভরশীল। কি বললাম? এক মালিকানা ব্যবসায়ের, একটা মিনিট, আচ্ছা, এক মালিকানা ব্যবসায়ের পরিচালনা বা এক মালিকানা ব্যবসায় গঠন করে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। তার মানে ওই ব্যবসায়টা পরিচালনার দায়িত্বে থাকে কয়জন? একজন। আর ওই একজনটা কে? মালিক। যেহেতু এক মালিকানা ব্যবসায়ের পরিচালনায় মালিক
নির্ভর থাকে এবং মালিক ছাড়া একক মালিকানা ব্যবসায় বা এক মালিকানা ব্যবসায় গঠন হওয়া সম্ভব না। সেই কারণে মূলত এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের উপর নির্ভর করে। তার মানে যদি কোয়েশ্চেনটা আসে যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন মালিকের উপর নির্ভর করে, তাহলে আমরা কি আনসার দিব? এক মালিকানা ব্যবসায়ের গঠন ও পরিচালনা কার উপর নির্ভরশীল? মালিকের উপর নির্ভরশীল, এবং মালিক ব্যতীত এক মালিকানা ব্যবসায় গঠন বা পরিচালন করা যায় না। যার কারণে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভর করে কার উপরে? মালিকের উপর। এবার খতে আমরা লিখবো, আমরা জানি এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভর করে কার উপর? মালিকের উপর। অর্থাৎ মালিক যদি ব্যবসাটি পরিচালনা করেন সেক্ষেত্রে ব্যবসাটি চলবে, মালিক যদি ব্যবসাটি পরিচালনা না করেন সেক্ষেত্রে ব্যবসাটি চলবে না। সেম ভাবেই যদি মালিক মারা যায় বা মালিক কোনো কারণে ব্যবসাটি বন্ধ করে দিতে চায় তাহলে ব্যবসাটি বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি মালিক ব্যবসাটা চালিয়ে রাখতে চায় সেক্ষেত্রে ব্যবসাটি কি থাকবে? চলমান থাকবে। যার কারণেই বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব সম্পূর্ণভাবে কার উপর নির্ভরশীল? মালিকের উপর নির্ভরশীল। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যদি আমাকে বলে যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন ক্ষুদ্র বা কম সময়ের জন্য হয়ে থাকে, আবারও আসতেছে, খেয়াল করেন কোশ্চেনটা যদি এমন হয় এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কেন কম সময় বা ক্ষুদ্র সময় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আনসার দিব যে একজন এক মালিকানা ব্যবসায়ের মালিক কয়জন হয়? একজন হয়ে যায়, এবং এই এক মালিকানা ব্যবসায়ের মালিকের মৃত্যুতে বা মালিকের ইচ্ছার উপর নির্ভর করে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কি করে? নির্ভর করে। যদি মালিক মারা যান সেক্ষেত্রে ব্যবসাটি তৎক্ষণাৎ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা যদি অন্যদিকে খেয়াল করি, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায় বা সমবায় ব্যবসায়, সেক্ষেত্রে মালিকের সংখ্যা বেশি হওয়ার কারণে ওই ব্যবসাগুলোর স্থায়িত্ব কি থাকে? বেশি হয়ে সাধারণত কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। তার মানে দুইটাই আনসার মূলত কিসের উপর নির্ভর করে? মালিকের স্থায়িত্বের উপর নির্ভর করে। আচ্ছা, থার্ড কোশ্চেনটা আসেন, এক মালিকানা ব্যবসায় বা পৌরসভার ক্ষেত্রে কোন ধরনের কি সংগ্রহ করতে হয়? সেটা হচ্ছে কি? ট্রেড লাইসেন্স। ফোর্থ হচ্ছে বিশ্বের 85% ব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত কি ধরনের হয়ে থাকে? এক মালিকানার হয়ে থাকে। এবার আসেন, আমাকে একটা কোয়েশ্চেন করবেন, যদি পরীক্ষায় আসে যে এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের আইন আছে কি? নাই। অফকোর্স আনসার হচ্ছে কি? এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের কি নাই? আইন নাই। কিন্তু যদি পরীক্ষায় এটা আসে যে এক মালিকানা ব্যবসায়ের জন্য ব্যবহৃত দলিলের নাম কি, দেখে আনসারটা করেন তো, এটা ছোটই আছে। আমি লিখে দিচ্ছি, এক মালিকানা ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায়ের দেখি, ফার্স্ট অফ অল লিখেন এক মালিকানা ব্যবসায়ের ব্যবহৃত দলিলের নাম কি। আমরা জানি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোন দলিল ব্যবহার করা হয়? অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এক অংশীদারি আইন ব্যবহার করি, অথবা মেইন দলিল হচ্ছে কি? চুক্তি ব্যবহার করে থাকি। চুক্তির অনুপস্থিতিতে আমরা কাকে ব্যবহার করে থাকি? অংশীদারি আইনকে ব্যবহার করে থাকি। সেম যদি আমি যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে বলি, কোম্পানি আইন 1994 সালে কোম্পানি আইনটা ব্যবহার করি। সমবায়ের ক্ষেত্রে 2001 সালে সমবায় আইনটা ব্যবহার করি। তাহলে এখন এক মালিকানা ব্যবসায়ের তো কোনো ধরনের আইন নাই, তাহলে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহৃত দলিলের নাম কি? দেখি বলেন, ফার্স্ট কোশ্চেন দেখি, আমাকে ফটাফট আনসার দেন তো। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহৃত দলিলের নাম কি? এই কারো কোনো উত্তর নাই আজকে, সবাই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিচ্ছেন, ভালো কথা। দেখি আমাকে কোশ্চেনটার আনসার বলেন, দেখি আপনাদের কি অবস্থা একটু দেখি। এক মালিকানা ব্যবসায়ের ব্যবহৃত দলিলের নাম কি প্রশ্নে যদি আসে? আমরা জানি এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের আইন নাই। হ্যাঁ, গুড, পূর্ণম দাস বলছে, ফার্স্ট একজন আনসার দিচ্ছে ট্রেড লাইসেন্স। ইয়েস, যদি আমাদেরকে বলা হয় যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা, সুমি মহাজন বললো, হ্যাঁ, তাহলে এক মালিকানা ব্যবসায়ের ব্যবহৃত দলিলের নাম কি? ব্যবহৃত দলিলের নাম হচ্ছে যে আমাদের ট্রেড লাইসেন্স। এখন আসেন, আমি যদি এই জিনিসটা একটু চেঞ্জ করে দিই, আচ্ছা আমি এটা ডিরেক্ট একটা নতুন ট্যাবে যাই, ওয়েট করেন একটা মিনিট।
আরেকটা কোয়েশ্চেন যদি আমি আপনাদেরকে দিই, এই কোয়েশ্চেনটা মাথায় রাখবেন, এই কোয়েশ্চেনটা আমাদের পরীক্ষায়ও আসে। তো দেখি আমাদের কি অবস্থা। কোয়েশ্চেনটা হচ্ছে, একটি ফার্মেসি দোকানের জন্য কয়টি দলিল লাগে? আচ্ছা, এটাও হচ্ছে এক মালিকানার, এটাও টপিক এক মালিকানা। দেখি আনসার করেন। সেম কোয়েশ্চেন, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি বলা হয় স্পেসিফিক্যালি একটি ফার্মেসি দোকানের জন্য কয়টি দলিল লাগবে, দেখি আনসার করেন তো। একটি ফার্মেসি দোকানের জন্য কয়টি দলিল লাগবে? এটা বেসিক কোয়েশ্চেন, এখানে আমরা ভুল করি, সো এই জিনিসটা আমরা সলভ করব। এক মালিকানা ব্যবসায় ইজি, এগুলোতে আমাদের কোনো ধরনের প্রবলেম হয় না, কিন্তু এই কয়েকটা জায়গায় আমরা ভুল করে আসি। দেখি আনসার দিবেন, একটি ফার্মেসি দোকানের জন্য কয়টা দলিল লাগবে, অর্থাৎ এটাই এক মালিকানা ব্যবসায়, ওই এক মালিকানা ব্যবসায়টা যদি ফার্মেসি হয়ে থাকে সেক্ষেত্রে তার জন্য কয়টা দলিল লাগবে এবং দলিলগুলোর নাম কি। দেখি দলিলগুলা কি, দলিলগুলোর নাম কি, এই দুইটা জিনিস যদি আপনারা আমাকে বলতে পারেন তাহলে বুঝবো যে আপনাদের পড়াশোনার অবস্থা ভালো। দেখি বলেন বলেন বলেন, একটা ফার্মেসি দোকানের জন্য কয়টা দলিল লাগবে সেটা যদি এক মালিকানা হয়। আমি আর 1 মিনিট টাইম দিব, দেখি করেন করেন। না পারলে বুঝবো যে পড়াশোনার অবস্থা খারাপ। হাই হাই, কেউ পারতেছেন না? 8 জন আছেন, এটলিস্ট 8 জনের মধ্যে থেকে একজন যদি পারতেন তাহলে তো ভালো লাগতো। দেখি বলেন, একটা ফার্মেসি দোকানের জন্য কয়টা দলিল লাগবে এক মালিকানার? হুম, স্যার একটা দলিল লাগে, ট্রেড লাইসেন্স। আচ্ছা, সুমি মহাজন বলছে। আচ্ছা, যাই হোক, একজন যেহেতু আনসার বেশি ভালো হয়েছে, আনসার করছেন। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেন, যে কথাটা বলি, যদি বলা হয় একটি এক মালিকানা ফার্মেসি দোকানের জন্য কয়টা দলিল লাগে, মাথায় রাখবেন একটা ফার্মেসি দোকানের জন্য দলিল লাগবে হচ্ছে 2টা। দলিল লাগবে কয়টা? 2টা। দলিল লাগবে কয়টা? 2টা। কি কি? ফার্স্ট অফ অল আমরা জানি একটা এক মালিকানা ব্যবসা করবেন বা ব্যবসা করলেই আপনার ব্যবসার জন্য কি লাগবে? ট্রেড লাইসেন্স লাগবে। আচ্ছা, সেকেন্ড, এটা একটা কোন ধরনের ফার্ম, এটা কি, এটা মূলত একটা কি ফার্মেসি। আর মাথায় রাখবেন একটা ফার্মেসির জন্য আমাদের লাগে হচ্ছে কি ড্রাগ লাইসেন্স। কি লাইসেন্স লাগবে? ড্রাগ লাইসেন্স লাগবে। অর্থাৎ আপনি যে ওষুধ বিক্রি করবেন, ওষুধটাকে আমরা ইংলিশে মূলত বলে থাকি হচ্ছে ড্রাগ বলে থাকি। তো আপনি যখন একটা ওষুধ বিক্রি করতে যাবেন বা একটা ওষুধ বিক্রি দোকান হবে, আপনার জন্য তো বাধ্যতামূলক আপনি পৌরসভার ভিতরে থাকলে ট্রেড লাইসেন্স ইউজ করতেই হবে। তার পাশাপাশি আপনি যে ওষুধ বিক্রি করতেছেন এইটার দলিল হিসাবে আপনার একটা কি লাগবে? ড্রাগ লাইসেন্স লাগবে। এবং এই কোয়েশ্চেনটা অনেকবার এইচএসসি তেও আসে, এই কোয়েশ্চেনটা অ্যাডমিশনে অহরহ আসে। সো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমার একটা ফার্মেসির দোকান যদি হয়, এই ফার্মেসি দোকানের ক্ষেত্রে আমার কয়টা দলিল লাগবে? 2টা দলিল লাগবে। 1 নাম্বার দলিল কি? ট্রেড লাইসেন্স। 2 নাম্বার দলিল কি? ড্রাগ লাইসেন্স। আশা করি বুঝা গেছে, আশা করি ক্লিয়ার। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? একটু আমাকে জানাবেন ব্যাপারটা সবাই বুঝছেন যে আমার একটা যদি ফার্মেসি দোকান হয় সেক্ষেত্রে কয়টা দলিল লাগবে? 2টা দলিল। কি কি? ট্রেড লাইসেন্স, আরেকটা হচ্ছে কি ড্রাগ লাইসেন্স। বুঝছেন কিনা জানান, সবাই বুঝছেন কিনা জানান। এই ডিস্টার্ব কেন দিচ্ছে? আচ্ছা, আচ্ছা, এরপরে আসি। সেটা হচ্ছে কি আচ্ছা, আরেকবার বলতে বলছে, আবারও বলতেছি, যদি আমার কোয়েশ্চেন আসে একটা ফার্মেসি ব্যবসায়ের জন্য, একটা ফার্মেসি ব্যবসায়ের জন্য, আবারও বলতেছি, একটা এক মালিকানা ফার্মেসি ব্যবসায়ের জন্য দলিল কয়টা লাগবে? দলিল লাগবে 2টি। দলিল লাগবে কয়টি?
দুইটি, কি কি? একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, এটা তো আমরা জানি, একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, আরেকটা লাগবে হচ্ছে ড্রাগ লাইসেন্স। একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, আরেকটা হচ্ছে ড্রাগ লাইসেন্স। বুঝা গেছে জিনিসটা? মাথায় রাখবেন এটা। আর বিশ্বের 85% প্রতিষ্ঠানটা কি? বিশ্বের 85% প্রতিষ্ঠানটা হচ্ছে কি? এক মালিকানার প্রতিষ্ঠান। এবার আসেন এক মালিকানা ব্যবসায়ের কিছু আমাদের বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা জানি, তারপর আমরা একটু একটা করে পড়ে যাব। যার যে জায়গায় প্রবলেম থাকবে আমাকে বলবেন, আমি আবার পড়াবো। ফার্স্ট অফ অল, এক মালিকানার প্রথম বৈশিষ্ট্য কোনটা? সেটা হচ্ছে একক মালিকানা। তার মানে এক মালিকানার ক্ষেত্রে আমার মালিক কয়জন থাকবে? একজন থাকবে, যার কারণে একক মালিকানা। সেকেন্ড, একক মুনাফা। যেহেতু মানুষ কয়জন? একজন, তাহলে মুনাফা ভোগ করবে কয়জন? একজন, একক মুনাফা। সেকেন্ড, সহজ গঠন প্রণালী, অর্থাৎ এক মালিকানা ব্যবসাটা যে কেউ চাইলে যখন যে কোনো ভাবে সে কি করতে পারে? শুরু করতে পারে। আমি আপনি, আমার কাছে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, আমরা ওই 5,000 টাকা 10,000 টাকা দিয়ে কিন্তু একটা এক মালিকানা ব্যবসা কি করতে পারবো? শুরু করতে পারবো। থার্ড, প্রত্যক্ষ সম্পর্ক। আচ্ছা, প্রত্যক্ষ সম্পর্ক মানে কি? এখান থেকে কিন্তু আমার এমসিকিউতে বা সিকিউতে আমাদের প্রশ্ন আসতে পারে যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক বলতে কি বোঝায়? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক বলতে মূলত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে প্রত্যক্ষ সম্পর্ক বা ক্রেতা বিক্রেতার মধ্যে যে সরাসরি সম্পর্ক, এটাকে মূলত বোঝানো হয়। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন, এটা বড় বড় প্রতিষ্ঠানের কথা যদি আমি চিন্তা করি, যেমন ধরেন আমি সাপোজ যে বললাম যে ধরেন একটা লেকচার গাইড। দেখেন, আপনি লেকচার গাইড কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় আছে, প্রত্যেকের বাসায় আমাদের গাইডও আছে, কিন্তু আমরা গাইডটা কার থেকে কিনি? আমরা গাইডটা কোনো না কোনো একটা স্টোর থেকে কিনি। কিন্তু গাইডটা আসলে তৈরি করছে কে? গাইডটা অফকোর্স লেকচার কোম্পানি তৈরি করছে। বাট দেখেন, আপনি কখনো কি প্রোডাক্টটা লেকচার কোম্পানি থেকে কিনছেন? না, আপনি কিন্তু লেকচার কোম্পানি থেকে কিনেন না, বা পাঞ্জারি কোম্পানি থেকে আপনি কিনেন নাই। আপনি কিনছেন কার থেকে? আপনার এলাকার যে দোকানটা আছে, বইয়ের দোকানদারটা আছে, ওই বইয়ের দোকানদার থেকে কিনছেন। সো এইটা নিয়ে এটাই বোঝায় যে আমার বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা মূলত তাদের যে গ্রাহক, তাদের সাথে তারা কি করে না? সরাসরি সম্পর্ক রাখতে পারে না। কিন্তু যে ব্যবসাগুলো ছোট ব্যবসা হয়ে থাকে, যে ব্যবসাগুলো সাধারণত এক মালিকানা ব্যবসা হয়ে থাকে, তারা মূলত তাদের গ্রাহকদের সাথে একটা কি সরাসরি সম্পর্ক রাখতে পারে। যেমন ধরেন, এই যে বইয়ের কথা বললাম, বইটা আপনি আপনার দোকানে কোনো না কোনো একটা এলাকার বা আপনার কলেজের পাশে কোনো না কোনো একটা বইয়ের দোকান থেকে কিনছেন, ওই লোকের সাথে কিন্তু আপনার একটা ভালো সম্পর্ক হয়েছে। ধরেন আমরা যদি বলি আমার ক্ষুধা লাগছে, আমি এখন একটা বিস্কিট খাবো, বা আমি একটা চিপস খাবো, আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, আমি কিন্তু আমার এলাকার যে দোকানদার আছে সেই দোকানদার থেকে কিন্তু প্রোডাক্টটা কিনে খাবো, এবং আমার তার সাথে একটা কি হবে? ভালো সম্পর্ক হবে। তার থেকে আমি বাকিতে লেনদেন করবো, তার সাথে আমার বাকিতে লেনদেন হবে, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। কেন? কারণ ওই ব্যক্তির সাথে আমি কি করতেছি? সরাসরি কথাবার্তা বলতেছি। আর এই যে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে সরাসরি বা কথা বলতেছে, বা সরাসরি তাদের মধ্যে একটা রিলেশন সৃষ্টি হচ্ছে বা সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি? প্রত্যক্ষ সম্পর্ক। তার এরপরে আসেন ফিফথ পয়েন্ট, সেটা হচ্ছে কি? স্বল্প মূলধন। দেখেন, এক মালিকানা ব্যবসায়ের মূলধনটা কেন স্বল্প হয়ে থাকে? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মানুষ কয়জন? একজন, তার মানে মূলধনটাও কি হয়ে থাকবে? স্বল্প মূলধন হয়ে থাকবে। এরপরে আসেন অভিন্ন সত্তা, স্টার মার্ক দিয়ে রাখতেছি। কেন অভিন্ন সত্তাতে স্টার মার্ক? দেখেন, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে অভিন্ন সত্তা, এই অভিন্ন সত্তা কথাটার মানে কি? অভিন্ন সত্তা মানে হচ্ছে, বা ভিন্ন সত্তা যেটাই বলে না কেন, এটা মানে হচ্ছে মালিকানা এবং পরিচালনার মধ্যে যে সম্পর্ক, এটার উপর নির্ভর করে আমরা অভিন্ন সত্তা বা পৃথক সত্তা, এই দুইটা কথাকে আমরা বলে থাকি। একটা হচ্ছে কি সত্তা বলে থাকি? অভিন্ন সত্তা। আরেকটা হচ্ছে কি? পৃথক সত্তা। কখন অভিন্ন সত্তা, কখন পৃথক সত্তা, এটাকে বুঝতে হবে। আমাদের অনেকেরই প্রবলেম থাকে, আমরা যখন যৌথ বন্ধনী অধ্যায় যাই, পৃথক সত্তা কাকে বলে এটা বলতে গেলে আমরা ভুলে যাই। সো এই ক্লাসটাতে খেয়াল করে রাখেন। অভিন্ন সত্তা মানে হচ্ছে যেখানে ক্ষেত্রে মালিকানা এবং পরিচালনা এই দুইটার মধ্যে কি আছে? সম্পর্কে আছে। অর্থাৎ যিনি মালিক তিনি যখন পরিচালনায় অংশগ্রহণ করবেন, সেটাকে বলা হয় কি? অভিন্ন সত্তা। অর্থাৎ এই দুইটার মধ্যে কোনো ধরনের কি নাই? ডিফারেন্স নাই, ভিন্নতা নাই। আমি মালিক, আমি কি করতেছি? ব্যবসাটা পরিচালনা করতেছি, সেটাকে বলা হয় হচ্ছে কি? অভিন্ন সত্তা। সেকেন্ড আসেন পৃথক সত্তা। পৃথক সত্তা মানে হচ্ছে মালিক এবং পরিচালনা পর্ষদ এই দুইটা কি হবে? আলাদা হবে। মালিক এবং পরিচালনা পর্ষদ এই দুইটা কি হবে? আলাদা হবে। তুমি মালিক এবং পরিচালনা পর্ষদ যখন আলাদা হবে, সেটাকে আমরা মূলত বলি কি? পৃথক। আর যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে কি? পৃথক সত্তা। তার মানে আবারও বলতেছি, যদি মালিক আর আমার ব্যবসা দুইটা কি হয়ে থাকে? সেম হয়ে থাকে, বা মালিক এবং পরিচালনা এই দুইটা কাজ যখন, বা পরিচালনা যখন দুইটা কাজ একত্রিত হবে, সেটাকে আমরা কি বলবো? অভিন্ন সত্তা। যখনই মালিক আর পরিচালনা দুইটা কি হয়ে যাবে?
আলাদা হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি পৃথক সত্তা। আর এই পৃথক সত্তাটা ইউজ হয় কোথায়? পৃথক সত্তাটা মূলত এক মালিকানা আর অংশীদারি ব্যতীত সব জায়গায় হয়। কি কি? উদাহরণস্বরূপ যৌথ মূলধনী ব্যবসায়, সমবায় ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়, আর যত ধরনের ব্যবসা বলেন না কিন্তু সবগুলোর ক্ষেত্রে মূলত কি সত্তা ইউজ হয়? পৃথক সত্তা ইউজ হয়ে থাকে। বাট আপনার এক মালিকানা এবং ক্ষেত্র বিশেষে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও কি হয়? অভিন্ন সত্তাটা ইউজ হয়। আমরা এটা কিন্তু পরের ক্লাসে এইটা পড়বো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। বাট আপাতত মাথায় রাখেন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সত্তাটা কি হয়ে থাকে? অভিন্ন হয়ে থাকে। এরপর আসেন সীমিত আয়তন। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, আমাদের বারবার একটা কোয়েশ্চেন আসে, এবং আমি এটা বারবার প্রত্যেকটা ক্লাসে গিয়ে যদি বলি স্টুডেন্টরা পারে না, একটু খেয়াল করবেন। একটা ব্যবসায়ের আয়তন নির্ভর করে কিসের উপরে? একটা ব্যবসায়ের আয়তন নির্ভর করে মূলত মূলধনের উপরে। একটা ব্যবসায়ের আয়তন কিসের উপর নির্ভর করে ভাইয়া? একটা ব্যবসায়ের আয়তন নির্ভর করে কিসের উপরে? মূলধনের উপরে। একটা ব্যবসায়ের আয়তন কিসের উপর নির্ভর করে? একটা ব্যবসায়ের আয়তন নির্ভর করে কিসের উপরে? মূলধনের উপরে। আর আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে এক মালিকানা ব্যবসায়ের মূলধনটা কি হয়ে থাকে? স্বল্প হয়ে থাকে বা ছোট হয়ে থাকে। যেহেতু এক মালিকানা ব্যবসায়ের মূলধনের পরিমাণটা অল্প হয়ে থাকে, ছোট হয়ে থাকে বা স্বল্প হয়ে থাকে, যার কারণে এক মালিকানা ব্যবসায়ের আয়তনটা কি হয়ে থাকে? ছোট হয়ে থাকে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এরপর আসেন সকল বিধিবিধান মুক্ত। কেন এক মালিকানা ব্যবসায় সকল বিধিবিধান মুক্ত? এক মালিকানা ব্যবসায় সকল বিধিবিধান মুক্ত কারণ এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের কি নেই? আইন নেই। আর যদি আপনার আইন থাকে, কোনো না কোনো ধরনের বিধান বা নীতি আছে। যেহেতু এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের আইন নাই, সেটা এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের বিধিবিধান মুক্ত। আচ্ছা, এবার আসেন একক কর্তৃত্ব। একক কর্তৃত্ব মালিক, এখানে আপনার ক্ষমতা। আমরা কিন্তু যখন ব্যবসায়ের নীতি পড়ি তখন একটা নীতি পড়ি কর্তৃত্ব দায়িত্বের নীতি। কর্তৃত্ব দায়িত্বের নীতির ক্ষেত্রে যে জিনিসটা হয়, একজন হচ্ছে কি করবেন? আদেশ করবেন, আরেকজন হচ্ছে কি করবে? কাজটা করবে, কাজটা করে সে কি করবে? আপনার জবাবদিহিতা করবে। কিন্তু দেখেন এক মালিকানা ব্যবসার মালিক কয়জন বা ব্যক্তি কয়জন জড়িত থাকে? মূলত একজন জড়িত থাকে, সেটা কি? মালিক। তাহলে আদেশ কে করবে? মালিক নিজেই করবে। কাজ কে করবে? মালিক নিজেই করবে। জবাবদিহিতা কে করবে? মালিক নিজেই করবে। যার কারণে এখানে মূলত বোঝায় হচ্ছে কি একক কর্তৃত্ব। এই ব্যবসার ক্ষেত্রে মূলত কি জড়িত থাকে? একক কর্তৃত্ব। অর্থাৎ এখানে মূলত কাজ চলে বা কথা চলে কয়জনের? একজনেরই। মালিক যদি ইচ্ছা করে ব্যবসাটাকে সে আরো বড় করবে, সে বড় করবে। মালিক যদি ইচ্ছা থাকে সে ব্যবসা বন্ধ করে দিবে, সে বন্ধ করবে। মালিক যদি চায় যে সে কোনো কর্মচারীকে রাখবে, সে রাখতে পারে। যদি সে চায় কর্মচারী রাখবে না, সে রাখবে না। দ্যাট মিনস এখানে সকল প্রকার সিদ্ধান্ত নেওয়ার মূল দায়িত্বে কি থাকে? মালিক থাকে। আর এখানে মালিক কয়জন হয়ে থাকে? একজন হয়ে থাকে। যেহেতু মালিক সকল দায়িত্ব নেয় বা সকল কাজ মালিক করে এবং এখানে মালিক একজন থাকে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে কি একক কর্তৃত্ব। এরপর আসেন একক ঝুঁকি। যেহেতু মালিক একজন, তার মানে ঝুঁকিও গ্রহণ করবে কয়জন? একজন, যার কারণে বলা হচ্ছে কি একক ঝুঁকি। নিজস্ব ব্যবস্থাপনা। নিজস্ব ব্যবস্থাপনা কি? এই যে নিজস্ব ব্যবস্থাপনা আর অভিন্ন সত্তা দুইটা সেম জিনিস। নিজস্ব ব্যবস্থাপনা মানে কি? এখানে আমার যে মালিক বা পরিচালনার ক্ষেত্রে আমার ব্যবসায়ের যে মালিকগুলা থাকে, তারাই যখন পরিচালনায় অংশগ্রহণ করে, আমি আবারও বলতেছি, যখন আমার ব্যবসায়ের মালিকরাই আমার ব্যবসাটা পরিচালনা করে থাকে, তখনই সেটাকে আমরা বলি হচ্ছে কি নিজস্ব ব্যবস্থাপনা। এখন আসেন এক মালিকানা ব্যবসায়ের মালিক কয়জন ভাই? একজন। ব্যবসাটা পরিচালনা করে কে? মালিক নিজেই। যার কারণে এটা কি নিজস্ব ব্যবস্থাপনা। ঠিক সেম আমি যদি একটু অফ টপিকে চলে যাই, যে অংশীদারি ব্যবসায়ের কথা বলি। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যদি বলা যায় নিজস্ব ব্যবস্থাপনা, বা আরো যদি বলি কোম্পানির ক্ষেত্রে যাই যে নিজস্ব ব্যবস্থাপনা, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে কোম্পানির যারা মালিক তারাই মূলত কি করতেছে? ব্যবস্থাপনা করতেছে। যখনই যারা মালিক তারাই ব্যবস্থাপনায় অংশগ্রহণ করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি নিজস্ব ব্যবস্থাপনা। এরপর আসেন স্বল্প স্থায়িত্ব। আমি কিছুক্ষণ আগে এটার উত্তর দিয়ে দিছি। স্বল্প স্থায়িত্ব কি? এখানে মালিক কয়জন? একজন হয়ে থাকে। যেহেতু মালিক একজন, সে কারণে আমার মালিক যদি কোন কারণে চায় যে ব্যবসাটা বন্ধ করে দিতে, সে নিজে বন্ধ করে দিতে পারে। আবার মালিক যদি মনে, আর একটা মানুষের আয়ুষ্কাল কতই হইতে পারে? আপনি 20, 40, 50, 60, 70, বেশি গেলে 80, 100 বছর পরে কিন্তু সে কি যাবে? মারাই যাবে। তো মালিক কয়জন? একজন। ওই একজন ব্যক্তি 60-70 বছরে কি হবে? মারাই যাবে। যার কারণে এখানে কি থাকে? স্থায়িত্বটা কি থাকে? কম থাকে। কিন্তু আমি যদি এক কোম্পানির ক্ষেত্রে যাই, কোম্পানির ক্ষেত্রে মালিকের সাথে কোনো ধরনের স্থায়িত্বের কি নাই? সম্পর্ক নাই। তো আপনার কোম্পানিটা আজীবন ধরে চলে আসতে পারে। এই যে ধরেন আমরা যদি বলি যে ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স, রিলায়েন্সটা হচ্ছে কার? মুকেশ আম্বানির। বাট মুকেশ আম্বানির যে কোম্পানি, এটা কিন্তু মুকেশ আম্বানি নিজে করে নাই, এটা তার বাবা করছে। দেখেন, তার বাবা মরে যাওয়ার পরেও কিন্তু
এই ব্যবসাটা এখনো টিকে আছে। কেন? এটা কি কোম্পানি, ওইটার মালিকের সাথে ব্যবস্থাপনার বা মালিকের সাথে স্থায়িত্বের কোনো ধরনের কি নাই, সম্পর্ক নাই। কিন্তু এক মালিকানা ব্যবসায় মালিক কয়জন? একজন। সকল কিছু কার উপর ডিপেন্ডেন্ট? মালিকের উপর ডিপেন্ডেন্ট। যার কারণে সকল কিছু যেহেতু মালিকের উপর ডিপেন্ডেন্ট, এই কারণে এটার স্থায়িত্ব কি হয়, অল্প হয়ে থাকে। মালিক মরে গেছে, ব্যবসাটা কি হয়ে গেছে, মরে গেছে। আর সবচেয়ে বড় কথা, এই এক মালিকানা ব্যবসায় দায়টা কি হয়ে থাকে, অসীম হয়ে থাকে। দেখি এখন আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দিবেন আপনারা, যে অসীম দায় বলতে আমরা কি বুঝি। দেখি ফটাফট আমাকে আনসার দেন তো, অসীম দায় বলতে আমরা কি বুঝি? অসীম দায় কাকে বলে? কি বলেন, অসীম দায় কাকে বলে? আমাকে জানাবেন, অসীম দায় কাকে বলে? অসীম দায় কাকে বলে, দেখি বলেন। দেখি, ফার্স্ট অফ অল জানান। আচ্ছা, অসীম দায় বলতে বলতেছে একজন, পূর্ণন দাস বলছে হচ্ছে মালিকের দায়টা কি থাকে, বেশি থাকে। এবার আসেন, খুব ভালো কথা, মালিকের দায়টা বেশি, বাট মালিকের দায়ের লিমিটেশন কি আছে কি নাই? যদি থাকে তাহলে ওই লিমিটেশনটা কতটুকু, দেখি বলেন। আবারও বলতেছি, একটু খেয়াল করেন। আমাকে উত্তর দিল যে মালিকের দায়টা কি থাকে, বেশি থাকে। বুঝলাম এক মালিকানা ব্যবসায়ের দায়ের পরিমাণটা কি হয়, বেশি থাকে, ঠিক আছে। বাট যদি এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, সরি, অসীম দায়ের ক্ষেত্রে দায়টা বেশি হয়, দায়ের কি কোনো ধরনের লিমিটেশন আছে কি নাই? যদি লিমিটেশন না থাকে তাইলে তো আর কোনো কিছু আনসার করার দরকার নেই, না বলবেন। আর যদি লিমিটেশন থাকে, কতটুকু লিমিটেশন আছে, দেখি বলেন। ডেপথ থেকে কোশ্চেনটা করলাম, দেখি একটু চিন্তা করে বলবেন। ফার্স্ট ফার্স্ট আনসার করেন দেখি। আবারও বলছি, এক মালিকানা ব্যবসায়ের দায়টা কি হয়, বেশি হয়, যার মানে বলতেছে অসীম দায়। যদি অসীম দায় হয়, এই অসীম দায়ের কি কোনো ধরনের আমার লিমিটেশন আছে কিনা, বা অসীম দায়ের কোনো ধরনের সীমা আছে কিনা? যদি সীমা না থাকে, না আনসার দেন। যদি সীমা থাকে তাহলে হ্যাঁ বলেন, আর হ্যাঁ দিয়ে কতটুকু সীমা, দেখি বলেন। হ্যাঁ, আচ্ছা। ইয়ে, আচ্ছা স্যার, দায় পরিশোধ পরিশোধ করতে হলে দায় পরিশোধের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহৃত হয়। ইয়েস, ইয়েস, এটাই হচ্ছে অ্যাকচুয়াল আনসার। একটু গুছাই লিখতে পারেন, আমি একটু বলি। ফার্স্ট অফ অল আমাকে যদি বলা হয় অসীম দায় বলতে কি বোঝায়, যে দায়ের কোনো ধরনের কি নাই, সীমা নাই, সেটাকে বলা হয় হচ্ছে কি অসীম দায়। কিন্তু আমরা আসলে এই যে কথাটা বলি, এই কথাটার ক্ষেত্রে একটা সেন্স ক্রিয়েট হয় না। অসীম দায়ের ক্ষেত্রে যদি আপনাদের আনসার লিখতে হয়, অসীম দায় বলতে সেই দায় বোঝায় যে দায় মালিকের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত বর্তায়। অর্থাৎ অসীম দায়টা আমার কোনো ধরনের কি নাই, লিমিটেশন নাই। যেহেতু লিমিটেশন নাই, সেক্ষেত্রে আমরা দায় কি বলি, অসীম দায় বলি। কিন্তু যদি পরীক্ষায় আনসার আছে যে অসীম দায়ের কোনো ধরনের লিমিটেশন থাকলে, বা অসীম দায়টা কিভাবে পূরণ করা হয়, বা অসীম দায়টা কিভাবে আপনার দেওয়া হয়, বা মালিক, এক মালিকানা ব্যবসার অসীম দায় বলতে মূলত কি বুঝায়, একদম আরো এক্সাক্ট যদি কোশ্চেনটা বলি, যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে বা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অসীম দায় বলতে কি বুঝায়, তখন আমরা যদি আনসার দিই যে দায়ের কোনো ধরনের সীমা নাই, সেক্ষেত্রে আমরা এই আনসারটা দিলে আমাদের আনসারটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে না। যখন পরীক্ষায় এভাবে বলবে যে এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে কি বোঝানো হয়, তখন আমরা আনসার লিখবো যে এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে দায় মালিকের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত বর্তায় বোঝায়। তাহলে দায় মালিকের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত বুঝায়। অর্থাৎ আমার মালিকের যদি 1,00,000 টাকা দায় থাকে এবং সে, তার যদি সম্পত্তি 25,000 টাকা থাকে, তাহলে মালিক ব্যবসায় যতটুকুই ইনভেস্ট করুক না কেন, তাকে ওই দায়টা তার সম্পত্তি দিয়ে হইলেও কি করতে হবে, মিটাইতে হবে। সো যদি বলা হয় এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে কি বোঝানো হয়, এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে মালিকের দায়টা কি, মালিকের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত বুঝায়।
আচ্ছা, ইয়েস অফকোর্স, এক মালিকানা ব্যবসায়ের কোনো ধরনের কি নাই, অসীম দায়ের কোনো ধরনের কি নাই, সীমা নাই। যেহেতু অসীম, অসীম মানে কি, যার কোনো ধরনের কি নাই, সীমা নাই, সেটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি অসীম দায়। দায় বেশি মানে ওইটা না, আনসারটা হবে কি অসীম দায় বলতে মূলত কি বোঝায়, দায়ের কোনো ধরনের কি নাই, সীমা নেই। যদি প্রশ্ন এরকম আসে যে এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে কি বোঝায়, এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে দায় মালিকের ব্যক্তিগত পর্যন্ত বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দায়টা যদি পরিশোধ করতে হয় কিভাবে পরিশোধ করতে হবে, মালিকের ব্যক্তিগত সম্পত্তিগুলো বিক্রি করা পর্যন্ত এই দায়টা কি হবে, চলতে থাকবে। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া একজনের দায় ধরলাম যে আপনি বললেন এখন 1,00,000 টাকা, কিন্তু তার সম্পত্তি আছে 50,000 টাকা, সেক্ষেত্রে দায়টা কিভাবে পরিশোধ হবে? দেখেন, যখন আপনি 1,00,000 টাকা আপনার দায় আছে বাট আপনার সম্পত্তি আছে 50,000 টাকা, আপনি ফার্স্ট অফ অল এই 50,000 টাকাটা দিয়ে দিবেন। এবার আগে 50,000 টাকাটা দিয়ে দেওয়ার পরে আপনার দায় কত আছে, আর 50,000 টাকা, কিন্তু আপনার সম্পত্তি কত আছে, 0 টাকা। মাথায় রাখবেন, আমরা একটা কোয়েশ্চেন বলি যে যদি দায়ের সম্পদের তুলনায় দায় বেশি হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলি, দেউলিয়া বলি। দায়ের তুলনায় যদি সম্পত্তি বেশি হয়ে থাকে, সম্পত্তির তুলনায় দায় যদি বেশি হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলি, দেউলিয়া বলি। সেক্ষেত্রে ওই ব্যক্তিটাই কি করা হবে, আদালত করতে দেউলিয়া ঘোষণা করা হবে এবং তার কোনো ধরনের কি থাকবে না, সম্পত্তি থাকবে না, সে ফতুর। আসেন, তাহলে আমাদের এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যটা বোঝা গেছে। এবার আসেন এক মালিকানা ব্যবসায়ের সুবিধা। ফার্স্ট অফ অল আমাকে কোয়েশ্চেন ফাটাফাট দিবেন, এই এক মালিকানা ব্যবসায়ের সুবিধাগুলোর মধ্যে এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা কি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা কি বলেন? এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা কি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা কি দেখি, ফার্স্ট ফার্স্ট জানান, এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা কি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা কি জানাবেন? সহজ গঠন প্রণালী। ইয়েস, তাহলে এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, সহজ গঠন প্রণালী। আচ্ছা, তাহলে এবার আসি আমরা এক মালিকানা ব্যবসায়ের এইখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে যে এক মালিকানা ব্যবসায়ের গঠনটা কেন সহজ হয়ে থাকে, অন্যান্য ব্যবসায় থেকে কেন সহজ গঠন হয়ে থাকে? আমরা জানি যে এক মালিকানা ব্যবসায়ের মালিক কয়জন হয়, একজন হয়। যেহেতু এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন এবং এই ব্যবসাটি শুরু করার জন্য স্বল্প মূলধন দিয়ে এই ব্যবসাটা কি করা যায়, শুরু করা যায়, যার কারণে এই ব্যবসায়ের কি গঠনটা সহজ। এটা হচ্ছে কি প্রথম পয়েন্ট, অর্থাৎ মালিক কয়জন থাকবে, একজন থাকবে। তারপর হচ্ছে মূলধনের পরিমাণটা কি হয়, স্বল্প হয়ে থাকে। সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের কি নেই, আইনি বাধ্যবাধকতা নেই। আমরা জানি যে কাজের ক্ষেত্রে বা যে বিজনেসের ক্ষেত্রে কোনো ধরনের আইনি বাধ্যবাধকতা থাকবে না, সেই ব্যবসাটার গঠনটাই মূলত বা সেই ব্যবসাটা করা যায় মূলত কি সবচেয়ে সহজ। দেখেন, আপনি যদি অংশীদারি ব্যবসায় করেন, হ্যাঁ ঠিক আছে, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে 1932 সালে অংশীদারি আইনটা কি করতে হচ্ছে না, ফলো করতে হচ্ছে না, কিন্তু আপনাকে কিন্তু একটা অবভিয়াসলি একটা চুক্তি কিন্তু কি করতে হচ্ছে, রেডি করতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড, আপনার মিনিমাম 2 জনকে নিয়ে কি করতে হচ্ছে, ব্যবসাটা শুরু করতে হচ্ছে। আর অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে তো আইনটা আপনাকে অলরেডি ফলো করতেই হচ্ছে, স্পেসিফিক গঠন প্রণালী মেনটেন করে চলতে হচ্ছে। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দেখেন, আপনার কোনো ধরনের দলিলের প্রয়োজন নাই, আপনি জাস্ট 10,000 টাকা 5,000 টাকা আছে, ব্যবসাটা নিলেন, ব্যবসাটা কি করলেন, শুরু করলেন। এবার ব্যবসাটা শুরু করার পরে আপনার যদি ব্যবসাটা কোনো একটা দোকানে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটা কি দিবেন, ট্রেড লাইসেন্স দিবেন, পৌরসভার আন্ডারে হইলে শেষ, ব্যবসাটার গঠনটা কি হয়ে থাকে, ইজি হয়ে থাকে। তো যার কারণে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে কেন এক মালিকানা ব্যবসায়ের গঠনটা সহজ, প্রথম, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কি মালিক কয়জন হয়, একক হয়। মালিক কয়জন, একজন হয়ে থাকে। মালিক একজন হওয়ার ক্ষেত্রে আমার কি হয়, পরিচালনগত সুবিধা পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে যে আমার মূলধনের পরিমাণটা কি হয়, স্বল্প মূলধন হয়ে থাকে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে কি আইনি বাধ্যবাধকতা নেই, আইনি এই কথা নেই। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় প্রশ্নে যে এক মালিকানা ব্যবসার গঠনটা কেন সহজ, তাহলে আমরা কয়টা পয়েন্ট আলোচনা করব, 3টা পয়েন্ট। মালিক একজন বা মালিকের পরিমাণ কম, সেকেন্ড হচ্ছে কি স্বল্প মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করা যায়,
থার্ড হচ্ছে কি আইনি কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক মালিকানা ব্যবসার গোপনীয়তা রক্ষা। দেখেন এক মালিকানার ক্ষেত্রে মানুষ কয়জন, মালিক কয়জন, একজন। যেহেতু মালিক একজন হয়ে থাকে, ব্যবসাটা কি একজনই করতেছে, গোপনীয়তা বা এখানে এটা ব্যবসায় প্রফিট কতটুকু হচ্ছে, লস কতটুকু হচ্ছে, এটা মালিক ছাড়া আর কেউ কি করতে পারবে না, জানতে পারবে না, যার কারণে এখানে কি হয়, গোপনীয়তা রক্ষা করা হয়। সেকেন্ড হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষায় এই কোশ্চেনটাও আসতে পারে যে কেন এক মালিকানা ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ করা দ্রুত করা যায়। দেখেন এক মালিকানা ব্যবসার মালিক কয়জন, একজন। তাহলে একজন ব্যক্তি যে কোনো সময় চাইলে যে কোনো ধরনের কি করতে পারে, ডিসিশন নিতে পারে। কিন্তু অংশীদারি ব্যবসায় বা আপনার অন্যান্য ব্যবসায় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে বিভিন্ন জনের মতামত নিয়ে কি করতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যেহেতু এখানে মাত্র একজন ব্যক্তি, তাই এখানে সিদ্ধান্ত গ্রহণের জন্য কারো ক্ষেত্রে কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের পারমিশনের দরকার হয় না, যার কারণে এখানে কি সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা যায়। এখানে কর্মচারী ও মালিকদের মধ্যে কি হয়, প্রত্যক্ষ সম্পর্ক হয়। অর্থাৎ আপনার মালিক, আপনি মালিক, কর্মচারী কয়জন, দুইজন। ওই দুজনকে বেতন আপনি দিবেন, ওই দুজন কাজ কিভাবে করতেছে না করতেছে ওইটাও কিন্তু আপনি দেখবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন কোম্পানির ক্ষেত্রে মালিক তার ব্যবসায় কারা কারা কাজ করে সেটাও পর্যন্ত জানতে পারে না, কারণ তার কর্মচারীর পরিমাণ বা কর্মচারীর বাহিনীটা হয় অনেক বিশাল। আর মালিক তো ওই ক্ষেত্রে আপনার পরিচালনায় অংশগ্রহণ তেমন একটা করেও না। সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে মালিক, কর্মচারী ও মালিকদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, কিন্তু এক মালিকানার ক্ষেত্রে থাকে। এবার আসেন ব্যয় ও অপচয় রায়। মালিক, মানুষ কয়জন, একজন হয়ে থাকে। একজন ব্যক্তির ক্ষেত্রে বা আপনি যখন একজন ব্যক্তি দিয়ে ব্যবসা করবেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির পিছনে ব্যয়ের পরিমাণটা কি হয়ে থাকে, কম হয়ে থাকে, যার কারণে ব্যয় ও অপচয় কি হয়, কম হয়। করের সুবিধা, যা আমরা জানি এক মালিকানা ব্যবসায়ীকে শুধুমাত্র কয়বার কর দিতে হয়, একবার কর দিতে হয়। তাও কিসের উপরে, তার যে মালিক আছে মালিকের আয়ের উপর। এক মালিকানা ব্যবসায়ীর উপর কোনো ধরনের কি দিতে হয় না, কর দিতে হয় না। আরেক আবার খেয়াল করেন, এক মালিকানা ব্যবসায়ীর উপর কোনো ধরনের কি দিতে হয় না, কর দিতে হয় না। এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে শুধুমাত্র মালিকের আয়ের উপর কি দিতে হয়, কর দিতে হয়। আবারও বলতেছি, এক মালিকানা ব্যবসায়ের জন্য কোনো ধরনের কি দিতে হয় না, সুদ দিতে হয় না। সুদ মূলত কিসের জন্য দিতে হয়, সুদ মূলত হচ্ছে কি মালিকের আয়ের উপর দিতে হয়। লাস্ট ওয়ান হচ্ছে কি সহজ বিলোপ সাধন, অর্থাৎ মালিক আছে, মালিকের এখন ইচ্ছা করছে ব্যবসাটা বন্ধ করে দিবে, মালিক চাইলে এখনই কি করে দিতে পারে, ব্যবসাটা বন্ধ করে দিতে পারে, যার কারণে এই ব্যবসায়ের বিলোপ সাধনটা কি হয়ে থাকে, সহজ হয়ে থাকে। আচ্ছা, এর মধ্যে অনেকে আনসার দিচ্ছে সহজ গঠন প্রণালী, যারা দিচ্ছেন ওকে গুড। এবার আসেন এক মালিকানা ব্যবসায়, সেম কথা। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি, এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি, এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি, দেখি জানান ফার্স্ট। এক মালিকানা ব্যবসায়ী প্রধান অসুবিধা কোনটি, আমাকে একটু ফার্স্ট জান। আরে ভাই এটা চলতেছে না কেন ভালো করে। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি, সীমাহীন দায় মালিককে একাই বহন করতে হয়। ইয়াস, এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে কি অসীম দায়। অসীম দায়, তাহলে এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কি, অসীম দায় বা কি সীমাহীন দায়। দেখেন অসীম দায়, এই অসীম দায়টাকে আমরা কি বলতে পারি, সীমাহীন। যার মানে যার কোনো ধরনের সীমা নাই তাকে বলা হচ্ছে কি অসীম। এবার আসেন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মূলধনটা কি হয়ে থাকে, সীমিত হয়ে থাকে। আর এটা একটা কি অসুবিধা, কেন, কারণ আপনার যখন মূলধনটা কি হয়ে থাকবে, কম হয়ে যাবে, আপনি কিন্তু আপনার যে 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 প্রয়োজনীয় কাজ এগুলো দেখবেন করতে একটা লিমিটেশন হবে। যেমন ধরেন আমরা এখন সবাই যারা স্টুডেন্ট আছি, আমাদের পকেট মানিটা কি থাকে, লিমিটেড থাকে। আমাদের পকেট মানি যেহেতু লিমিটেড থাকে, দেখবেন আপনারা হিসাব করেন, আজকে আম্মু বাজারে আজকে আমাকে কলেজে পাঠাইলো, আচ্ছা ভাড়া এত এত যাবে,
তাহলে আর কত বাকি আছে, 20 টাকা বা 30 টাকা বাকি আছে বা 50 টাকা বাকি আছে। আচ্ছা, এই 50 টাকাটা দিয়ে কি আমি এখন বিরিয়ানি খাইতে পারবো না, বাট আমি এই 50 টাকা দিয়ে কি খাইতে পারবো, আমি এই 50 টাকা দিয়ে ধরেন সিঙ্গারা খাইতে পারবো বা সমুচা খাইতে পারবো, মেয়েরা হচ্ছে ফুচকা খাবেন, চটপটি খাবেন। সো দেখেন, আপনার যখন বাজেটটা কি আছে, টাইট আছে, তখন কিন্তু আপনি কাজ করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করছেন। কিন্তু এই যে কিছুদিন আগে এই রমজানের ঈদ গেল, এই ঈদে ভরপুর আপনারা চাঁদাবাজি করছেন, চাঁদাবাজি করার পরে বহুত টাকা পেয়েছেন। ওই টাকাটা পাওয়ার পরে এবার দেখেন আপনারা ঈদের দিন যে যেরকম ইচ্ছা, যেগুলো বাচ্চা আছে বাচ্চা কাচ্চা দেখবেন যে একটা একটা আস্তে আস্তে একটা একটা যেগুলো চকলেট কেনার জন্য আপনাদের পিছনে ঘুরে থাকতো সেইগুলা বন্দুক কিনে ফেলছে, এরা গুলি কিনছে, এই খেলনা কিনছে। আপনাদের এখান থেকে ওখানে যেখানে আগে আপনারা হাঁটি হাঁটি যাইতেন জাস্ট 5 টাকা বাঁচানোর জন্য, 10 টাকা বাঁচানোর জন্য, সেই জায়গায় পকেটে টাকা আসছে আর আপনারা কি করছেন, রিক্সা নিয়ে চলে গেছেন। তো দ্যাট মিনস আপনার যখন টাকাটা বেশি থাকে, আপনি কিন্তু আপনার ফ্রি উইলের মাধ্যমে আপনার যেরকম ইচ্ছা সেভাবে কাজ করতে হবে। ঠিক সে ব্যবসায়ের ক্ষেত্রে যখন আমার মূলধনটা অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু মূলধনটা কি করতে পারি, ব্যবহার করতে পারি, এবং আমার ব্যবসাটাকে সম্প্রসারণের জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারি। কিন্তু আমার যখন মূলধনটা ছোট হয়ে থাকে, তখন কিন্তু ওই ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কি স্টেপটা বা ওইভাবে আমরা ব্যবহার করতে পারি না ব্যবসায়ের সম্প্রসারণের জন্য। স্থায়িত্ব কম। কেন স্থায়িত্ব কম? মালিক কয়জন? একজন। মালিক মরে গেছে, ব্যবসাটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যার কারণে এই ব্যবসায় কি স্থায়িত্ব কম হয়। পৃথক সত্তার অভাব, এই যে কিছুক্ষণ আগে বললাম, পৃথক সত্তা মানে কি, মালিক আর ব্যবস্থাপনা পর্ষদ বা পরিচালনা পর্ষদ দুটা কি হওয়া, আলাদা হওয়া। অর্থাৎ মালিক একজন হবে, আপনার যখন পরিচালনার ব্যক্তি আরেকজন হবে। মালিক আলাদা এবং পরিচালনার যে পরিচালক যখন আলাদা হবে, সেটাকে আমরা বলবো কি, পৃথক সত্তা। আর যখন মালিক আর পরিচালক একজন হবে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি, অভিন্ন সত্তা। এখন আমাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া কেন পৃথক সত্তার অভাবটা অসুবিধা? দেখেন, আপনি যখন আপনার ব্যবসাতে কাজ করবেন, এটা সাধারণত হয়ে থাকে, আপনার ব্যবসা যখন হবে, আপনার যখন ইচ্ছা তখন আপনি ক্যাশ থেকে টাকা তুলবেন, আপনার যখন ইচ্ছা আপনি তখন ব্যবসা থেকে পণ্য উত্তোলন করবেন। ওই যে আমরা যখন ম্যাথ করি, পণ্য উত্তোলন পাই, আবার আমরা কি পাই, নগদ উত্তোলন পাই। তো যখন এই মালিকের ব্যবসা হয়ে থাকে, মালিক তার ব্যবসাটা পরিচালনা যখন করে, সেক্ষেত্রে সে যেহেতু তার প্রতিষ্ঠান হয়ে থাকে, যার কারণে সে আপনার খামখেয়ালিপনা বজায় রাখার চেষ্টা করে, বা মাঝে মধ্যে সে কি করে থাকে, খামখেয়ালি ভাবে কাজ করে থাকে বা পরিচালনা করে থাকে। কিন্তু যখন ব্যবসায় পরিচালনার জন্য অন্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে সে ব্যবসাটা পরিচালনা করে কি, তা একজন, তার একটা চাকরি হিসেবে বা জব হিসেবে সে কি করে, এই পরিচালনা কাজটা করে থাকে। যেহেতু সেটা তার জব, সে ওইভাবে কাজটা করে থাকে। আর মালিক যেহেতু তার নিজের প্রতিষ্ঠান, তার ইচ্ছা হলো এখন ব্যবসাটা খুললো, তার ইচ্ছা হলো এখন ব্যবসাটা সে বন্ধ করে দিল, এরকম একটা তার খামখেয়ালি পড়াটা বজায় রাখে, যার কারণে এই পৃথক সত্তা না হওয়াটা মূলত কি একটা আমার অসুবিধা। যদি পৃথক সত্তা হইতো, তাহলে ব্যবসাটা তার ঠিক মতো কি করতে পারতো, কাজ করতে পারতো। এরপর আসেন দুর্বল ব্যবস্থাপনা। দুর্বল ব্যবস্থাপনা কেন? মাথায় রাখবেন, এই কোয়েশ্চেনটা অনেক, বা এই কোয়েশ্চেনের একটা আনসার আসে যে মালিক, একজন মালিক কি হতে পারেন না, মালিক সব সময় সুষ্ঠু ব্যবস্থাপক বা পরিচালক হতে পারেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। একজন মালিক সবসময় তিনি যে একজন পারফেক্ট ব্যবস্থাপক বা পারফেক্ট পরিচালক, এটা তিনি কি করতে পারবেন না, হইতে পারবেন না। ওই যে একটা কোয়েশ্চেন আসে যে একজন গুড স্টুডেন্ট সবসময় একজন কি, ভালো টিচার না হইতে পারে, আবার সবসময় একজন ভালো টিচার গুড স্টুডেন্ট নাও হইতে পারে। এই টার্মটা ঠিক এরকমই, যে একজন মালিক সবসময় যে তিনি একদম সুষ্ঠু পরিচালক হবেন বা সুষ্ঠু ব্যবস্থাপক হবেন, এরকম কোনো ধরনের কি নাই, বাধ্যবাধকতা নাই। যার কারণে মালিক যদি একজন সুস্থ ব্যবস্থাপক না হন, বা যদি একজন তিনি পারফেক্ট পরিচালক বা তার ব্যবস্থাপক হওয়ার গুণাবলী বা তার পরিচালক হওয়ার গুণাবলী না থাকে, সেক্ষেত্রে এই ব্যবস্থাপনাটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যার কারণে এই দুইটা পয়েন্টকে আমরা এক ইন্টার কানেক্টেড করি, যে পৃথক সত্তার অভাব বা দুর্বল ব্যবস্থাপনা, এই দুটোটাই আমার কি অসুবিধা। কেন? কারণ মালিক সবসময় একজন সুস্থ ব্যবস্থাপক বা পরিচালক হতে পারেন না। তার হয়তো পরিচালনায় কোনো না কোনো ধরনের কি থাকতে পারে, একজন মালিক পরিচালনায় তার কি থাকে, অক্ষমতা থাকতে পারে। অর্থাৎ তিনি সবসময় মালিক যে সবসময়
একজন ভালো ব্যবস্থাপক হইতে পারবে, আপনি এর কোনো ধরনের কি দিতে পারবেন না, গ্যারান্টি দিতে পারবেন না। ঠিক সেম যে একটা স্টুডেন্ট সবসময় একজন ভালো টিচার হইতে পারবে, এটারও আপনি কোনো ধরনের কি দিতে পারবেন না, গ্যারান্টি দিতে পারবেন না। আবার সেম ভাবে একজন টিচার যে সবসময় ভালো স্টুডেন্ট ছিলেন, এটারও আপনি কোনো ধরনের কি দিতে পারবেন না, গ্যারান্টি দিতে পারবেন না। কেন? এটা নির্ভর করে তার স্কিলের উপরে। ঠিক সেম মালিকের যদি ব্যবস্থাপনাগত বা পরিচালনাগত কোনো ধরনের স্কিল না থাকে, সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা কি হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে। এবং এর জন্যই পৃথক সত্তার অভাবটা আমরা কি এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে অসুবিধা বলি। এবার আসেন এক ব্যক্তির সীমাবদ্ধতা, অর্থাৎ একজন ব্যক্তি চাইলে অনেকগুলা কাজ বা অনেক কাজ করতে পারেন না। যেহেতু একজন ব্যক্তি চাইলে অনেক কাজ করতে পারেন না এবং তার একজন ব্যক্তির কাজের একটা কি থাকে, নির্দিষ্ট লিমিটেশন থাকে বা সীমাবদ্ধতা থাকে, যার কারণে এটা একটা কি অসুবিধা। কম সামাজিক মর্যাদা, অফকোর্স আপনার যদি একটা ব্যবসায়, একটা বড় ব্যবসায় থাকে, আপনাকে সবাই একটা দাম দিবে। আপনার ব্যবসাটা যখন একটু ছোট থাকবে, আপনি তাকে কি দিবেন, দাম কম দিবেন। এবং এটা একটা উদাহরণ যদি দেখাই, আপনার এলাকার মুদি দোকানদার যিনি আছেন, এই মুদি দোকানদারের সাথে দেখবেন আপনার মাঝে মধ্যে কারো না কারো ঝামেলা হয়, বাকি টাকা নিয়ে ঝামেলা হয়, এই হয়, কথা কাটাকাটি, বিভিন্ন ধরনের মনোমালিন্য হয়ে থাকে। কিন্তু দেখবেন ওকে কিন্তু তেমন কেউ কি ধরে না, কোনো ধরনের পাত্তা দেয় না, তার সাথে এত একেবারে হ্যাঁ মামা একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু ওই রকম রেসপেক্ট বা ওইরকম একটা তার মর্যাদা নাই। কিন্তু ওই আপনার এলাকার বা আপনার সমাজের বা আপনার পাড়ার যে ব্যক্তিদের একটা কোম্পানি আছে, যার বড় একটা ফ্যাক্টরি আছে, যে একটা বড় গার্মেন্টস কর্মীর মালিক বা গার্মেন্টস কোম্পানির হেড, দেখবেন তাকে এলাকার হেড বানানো হয়, সে এলাকার আপনার মালিক হয়ে থাকে বা এলাকার কি বলে এটাকে ব্যবস্থাপনা চেয়ারম্যান বা এরকম, যাই হোক আর কি, এলাকার একদম প্রধান হয়ে থাকে। কেন? কারণ হচ্ছে এক মালিকানা ব্যবসাটার আকারটা কি ছোট, এই এক মালিকানা ব্যবসাটা আপনার মর্যাদাও যার কারণে কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে। আর এক মালিকানা ব্যবসার যেহেতু মূলধনও কম, আয়ও কম, যার কারণে সবকিছু মিলাই এই মালিকানা, এই ব্যবসাটা কিন্তু কি হয়ে থাকে, মর্যাদাটা কম হয়ে থাকে। কেন? মূলত এই ব্যবসাটার সামাজিক মর্যাদা কেন কম? কারণ এই ব্যবসাটার থেকে মূলধন কম হয়ে থাকে, যার কারণে আপনার মুনাফার পরিমাণটাও কি হয়, কম হয়। আর একটা সমাজে তাকেই সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয় যার আয়ের পরিমাণটা কি হয়, বেশি হয়। এবং এক মালিকানা ব্যবসায়ের আয়ের পরিমাণটা যেহেতু কম, যার কারণে কি আপনার এখানে সামাজিক মর্যাদাও কি হয়ে থাকে, কম হয়ে থাকে। এবার আসেন আমাদের পরের টপিক, এক মালিকানা ব্যবসায়ের উপযোগী ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসাটা উপযোগী? ভাই এটা স্টার মার্ক দিয়ে রাখলাম, পরীক্ষায় যদি এক মালিকানা থেকে কোয়েশ্চেন আসে, দেখবেন এই টাইপ অফ কোয়েশ্চেনটা অনেক বেশি হয়ে থাকে। এইটা এর পরের লেকচারটা, এই দুইটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয়ে থাকে যে মিস্টার রফিক তিনি কি করতে যাচ্ছেন, তার কাছে 10,000 টাকা বা 20,000 টাকার মূলধন রয়েছে, তিনি একাই একটা কি করতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন। সেই ব্যবসাটা কোন ধরনের ব্যবসা হবে, এক মালিকানা ব্যবসা হবে। এরপরে গ নাম্বারে বলবে ওই ব্যবসার জন্য কিছু উপযুক্ত ক্ষেত্র বা ওই ক্ষেত্রটা বলো। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, যদি আপনার পুঁজিটা কি হয়, অল্প হয়, যে ব্যবসাটা করার জন্য পুঁজি অল্প হয়, যেমন ধর আমি যদি বলি যে যে কোনো ধরনের ব্যবসা, ধরেন আপনি একটা কি বলে ধরেন কি ধরেন আপনি একটা শাকসবজির ব্যবসা করবেন বা সবজি বা ফল বিক্রেতা হবেন। ফল বিক্রি করার জন্য আপনার 10 থেকে 20,000 টাকা হইলেই আপনি ব্যবসাটা কি করতে পারবেন, শুরু করতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি একটা গার্মেন্টস কোম্পানি দিব, সেই গার্মেন্টস কোম্পানি দিতে আপনার মিনিমাম 1 কোটি টাকার উপরে কি লাগবে, বেশি লাগবে। যার কারণে যে ব্যবসাটার ক্ষেত্রে মূলধনের পরিমাণটা কম, সেটা হচ্ছে কি উপযোগী ক্ষেত্র। ক্ষুদ্রতায়তন সংগঠন, অর্থাৎ যে সংগঠনগুলো মূলত কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে, যে সংগঠনের জন্য বড় পরিসর লাগে না, যে সংগঠনের জন্য বড় স্পেস লাগে না, যে সংগঠনগুলোর জন্য আমার বড় ধরনের কোন ধরনের কষ্ট করতে হয় না, সেই যে ব্যবসাগুলো সাধারণত কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে, সেই ব্যবসায়ের জন্য কি এক মালিকানা উপযোগী ক্ষেত্র। থার্ড, যে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিটা কি হয়ে থাকে, কম হয়ে থাকে। আপনার ঝুঁকির পরিমাণ যদি কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি চান যে না আমার ব্যবসায় কিন্তু আমি ঝুঁকিটা কি রাখবো, কম রাখবো, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক মালিকানা ব্যবসা করতে পারেন। কেন? কারণ আপনি যখন এই এক মালিকানার থেকে অন্যান্য জায়গায় চলে যাবেন, ধরেন অংশীদারি চলে যাবেন বা আপনি যখন যৌথ মূলধনী কোম্পানি চলে যাবেন, তখন কিন্তু আপনার ক্যাপিটালের পরিমাণ কি হবে, বাড়বে। আর আমরা জানি আমার ক্যাপিটাল যদি বাড়ে, সেক্ষেত্রে আমার কিন্তু কি রিস্ক ফ্যাক্টর বা রিস্কের পরিমাণটাও কি থাকে, বাড়ার সুবিধা থাকে। যেরকম মূলধন বাড়লে মুনাফার পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেরকম কিন্তু ঝুঁকির পরিমাণও কি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সীমিত চাহিদার পণ্য, অর্থাৎ যে চাহিদা, যে পণ্যগুলোর চাহিদা কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে বা ছোট জায়গার জন্য হয়ে থাকে। যেমন ধরেন আমি যদি সাপোজ আপনাকে এটা কথা বলি যে নর্মালি বলছি, এটার কোনো ইয়া নিবেন না। যেমন ধরেন আমাদের দেশটা কোন ধরনের, আমাদের দেশটা হচ্ছে মূলত কি দুইটা ধর্ম বিলং করে, একটা হচ্ছে কি আমরা ইসলাম ধর্ম আর একটা হচ্ছে কি
সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলি, এই দুইটা হচ্ছে মেজর। বাট এরপরেও কি আমাদের দেশে ইয়া নাই আছে, আমাদের দেশে খ্রিস্টান আছে, আমাদের কাছে দেশে কি আছে, বৌদ্ধ আছে। কিন্তু খেয়াল করেন যে খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম, ওদের যে উৎসব পালনের জন্য যে জিনিসগুলা লাগে বা ওদের যে উৎসব পালন করার জন্য, যেমন ধরেন আপনি যদি একটা চার্চে যান, আপনার চার্চে যাওয়ার জন্য কিন্তু কি লাগে, ক্যান্ডেল জ্বালাইতে হয়, মোমবাতি জ্বালাইতে হয়। দেখবেন প্রত্যেকটা চার্চের সামনে বা প্রত্যেকটা বৌদ্ধ মন্দির বা খ্রিস্টানদের যে চার্চ, এগুলোর সামনে একটা লোক বসে, সে হচ্ছে ক্যান্ডেল নিয়ে নিয়ে বসে। কেন? কারণ হচ্ছে মূলত এখনকার যে পরিস্থিতি, আমাদের কি বাসায়, কারো বাসায় আপনি মোমবাতি পাবেন? জীবনেও পাবেন না। মোমবাতিটা কেন লাগে? ওদের যে ঈশ্বরকে থাকে বা ওদের যে সৃষ্টিকর্তা থাকে, তারা চেষ্টা করে কি তাদেরকে ওই ক্যান্ডেলটা দিয়ে তাদের যে কাজটা বা সেই কাজটা তারা করে থাকে। এটা আমি জানি না, সো ভুল হলে ক্ষমা করবেন। তো আমি যতটুকু জানি তারা কি করে, ক্যান্ডেলটা দিয়ে থাকে বা মোমবাতি দিয়ে থাকে। এখন কি আমাদের দেশে মোমবাতির প্রচলনটা আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখন কারেন্ট চলে যায় তাই মোমবাতি কিনতেছেন, বাট এই সেন্সটা বাদ দিলে এখন কিন্তু মোমবাতির চলটা নাই। তাহলে মোমবাতি একটা কি সীমিত পণ্য, ওই পণ্যটা ব্যবহার হয় মূলত কোথায়, এই জাতীয় স্পেশাল কোনো এলাকায় কেন্দ্র করে। তো এরকম যে পণ্যগুলার বড় ধরনের চাহিদা নাই, বাট স্পেশাল এরিয়ায় বা ছোট একটা জায়গায় ব্যবহার করা যায় বা সীমিত যেটা চাহিদা থাকে, সেক্ষেত্রের জন্য কি এক মালিকানা আমার উপযোগী। এরপর আসেন পচনশীল পণ্য। কেন পচনশীল পণ্য? দেখেন, আপনি ব্যবসা করতে যাবেন, ধরেন আমের বিজনেস করবেন, ভালোভাবে খেয়াল করেন। এখন এই যে আম বা এই যে কাঁঠাল, এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে এটা কি হয়ে যাবে, পচে যাবে। এখন চিন্তা করেন, আপনি একটা বড় কোম্পানি, আপনার কোম্পানি ক্যাপিটালই হচ্ছে 10 কোটি টাকা, আপনি 10 কোটি টাকার আম কিনলেন। এখন আসেন, বাই এনি চান্স আপনি যদি 10 কোটি টাকার আম 10 দিনের মধ্যে সেল না করতে পারেন, 11 নাম্বার দিয়ে সবগুলো আম নষ্ট হয়ে যাবে। এবং আম বা কাঁঠাল এগুলো যদি একটা নষ্ট হয়, এটার সাথে সাথে প্রত্যেকটা জিনিস কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যার কারণে আমাদের যেই ব্যবসাগুলো প্রচুর পচনশীল হয়ে থাকে, মাছ বলেন, আম বলেন, দেখবেন এদের জন্য কিন্তু বড় বড় কোনো ধরনের ফ্যাক্টরি নাই। আপনি দেখেন তো, আপনি কোনো কোথাও দেখবেন যে আপনার শাক সবজি বিক্রির কোনো ব্র্যান্ড আছে? ধরেন প্রাণ শাক, প্রাণ সবজি, প্রাণ আলু, প্রাণ আম, এরকম কিছু আছে? নাই। কেন? কারণ এগুলা কি দ্রুত পচে যায়। আর এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এগুলো যেহেতু প্রোডাক্টগুলো ওদের প্রোডাক্টটা আপনার কোম্পানি থেকে বের হয়ে ভোক্তার নিকট আসার জন্য ওদেরকে বিভিন্ন ধরনের স্টেপ কি করতে হয়, ফলো করতে হয়। যে যদি পচনশীল পণ্য হয়, এই স্টেপটা পালন করতে করতে পণ্যটা কি হয়ে যাবে, মাঝপথে সেটা কি হয়ে যাবে, পচে যাবে। যেহেতু মাঝপথে পচে যাবে, সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবসায় কি করবে, লোকসান করবে। যার কারণে পচনশীল পণ্য কারা ব্যবহার করে, এক মালিকানা ব্যবসায়। কেন? কারণ এটার জন্য আপনার এক মালিকানা ব্যবসায় কাদের সাথে সম্পর্ক থাকে, প্রত্যক্ষ সম্পর্ক কার সাথে থাকে, তার ক্রেতার সাথে। আপনি প্রোডাক্টটা একটা আমের বাগানে গেলেন, আম কিনলেন, বাজারে বসলেন, আপনার জায়গা নিয়ে আমটা বিক্রি করে দিলেন, শেষ। আপনার পচার কোনো ধরনের কি নাই, সমস্যা নাই। যার কারণে এই পচনশীল পণ্যটা কি এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী ক্ষেত্র। স্বল্প মূলধনের ক্ষুদ্র কুটির, স্বল্প মূলধনের যা থাকবে সবগুলোই মূলত কি এক মালিকানা ব্যবসায়। শৈল্পিক কর্মের ব্যবসায়, শৈল্পিক কর্ম মানে কি হাতের কাজ। যেমন ধরেন আপনি যদি ধরেন আপনি ধরেন ছবি আঁকেন, আপনি হচ্ছে মাটির হাড়ি করেন, আপনি বিভিন্ন ধরনের হাতের শিল্পকর্ম করেন, এই ব্যবসাগুলোর জন্য উপযুক্ত হচ্ছে কি এক মালিকানা। কেন? ওই ব্যবসাগুলোর জন্য আমার মূলধনের পরিমাণটা কি হয়ে থাকে, কম হয়ে থাকে। পেশাদারি বা সেবামূলক প্রতিষ্ঠান, দেখেন পেশাদারি বা সেবামূলক প্রতিষ্ঠান, যেমন ধরেন আইনি ব্যবসা। আইনি ব্যবসা আপনাকে আইনের সেবা কে দিবে, একজন আইনজীবী দিবেন। তার আইনজীবী কয়জন, একজন। ডাক্তারের চেম্বারে যাবেন, ডাক্তার কয়জন থাকবে, একজন থাকবে। যেহেতু পেশাজীবী বা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানুষ থাকে কয়জন বা সেবা দিয়ে থাকেন কয়জন, একজন। যার কারণে এটা কি এক মালিকানা ব্যবসা, এটার জন্য কি উপযুক্ত। কিছুক্ষণ আগে বললাম পচনশীল পণ্য ও কি সীমিত চাহিদার পণ্য। খুচরা ব্যবসায় মাথায় রাখবেন, বাংলাদেশে যত ধরনের খুচরা ব্যবসায় আছে, সকল খুচরা ব্যবসায় হচ্ছে কি এক মালিকানা ব্যবসায় হয়ে থাকে। তারপর আসেন মনিহারির দোকান। মনিহারির দোকান মানে কি স্টেশনারির দোকান, যেখানে আমরা খাতা কলম পেন্সিল নিয়ে থাকেন। খাতা কলম পেন্সিল যে ব্যবসাগুলো হয়, দেখবেন যে ওরা কি একজন মালিক ছোট্ট একটা দোকান নিয়ে ছোট্ট পরিসরে করেন, যার কারণে এটা কি এক মালিকানা ব্যবসায়। চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম বা কি আইন ব্যবসায়। কিছুক্ষণ আগে বললাম সিএ। সিএ কয়জনের আন্ডার হয়, সিএ একজনের আন্ডারে সবাই মূলত কি করে, কয়েকজন কাজ করে, বাট মালিক কয়জন হয়ে থাকে, একজন হয়ে থাকে। সিএ ফার্মটা কয়জন ব্যক্তি পরিচালনা করে, একজন পরিচালনা করে। একজন পরিচালনা করলে উপযুক্ত ক্ষেত্র কি এক মালিকানা। আর আইনি ব্যবসায় আইনজীবী কয়জন হয়ে থাকেন, একজন। আপনার মামলা লড়বে কয়জন, একজন আইনজীবী। যেহেতু একজন আইনজীবী লড়বেন, সেহেতু একজন হইলে কি এক মালিকানা ব্যবসায়।
আশা করি এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র বোঝা গেছে। আচ্ছা, এর মধ্যে কোনো টপিক নিয়ে কি কারো ধরনের প্রবলেম থাকলে আমাকে একটু জানাবেন। আজকের আমাদের লাস্ট, এটাই লাস্ট, দেখেন আর যাচ্ছে না। আজকের লাস্ট টপিকটা আমাদের হচ্ছে কি, এক মালিকানা ব্যবসাটা কেন টিকে আছে, অর্থাৎ কি কি কারণের জন্য এক মালিকানা ব্যবসাটা টিকে আছে। ফার্স্ট কারণ, এই ব্যবসার গঠনটা কি সহজ, যে কেউ চাইলে যে কোনো সময় স্বল্প ঝুঁকি নিয়ে স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা কি করতে পারে, গঠন করতে পারে। এবং এটার কোনো ধরনের কি নাই, আইনগত কোনো ধরনের আছে, এটা পরে আছে, এটার কোনো আইনগত কোনো ধরনের কি নাই, জোট ঝামেলা নাই, যার কারণে এই ব্যবসাটা কি সহজ গঠন। আর যেহেতু এটার গঠনটা সহজ, যার কারণে এটা এখনো কি বিশ্বের সাথে কি আছে, টিকে আছে। পরিচালনাগত সুবিধা কেন, দেখেন, হ্যাঁ ভালো কথা, আপনি যখন পরিচালনা করবেন, আপনার যখন আলাদা এক্সট্রা পার্সন হবে, তখন কিন্তু ব্যবসায়ের জন্য লাভ। আবার খেয়াল করেন, যখন আপনার পরিচালনার জন্য এক্সট্রা একটা পার্সন আসবে, তখন কিন্তু তার সাথে আপনার কনফ্লিক্ট হওয়ার বা তার সাথে আপনার ঝগড়া হওয়ার, মনোমালিন্য হওয়ার চান্সও কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যার কারণে পরিচালনের কাজ শুধুমাত্র একজন যেহেতু করে থাকে বা একজন মালিকই যেহেতু করে থাকে, যার কারণে এখানে পরিচালনা নিয়ে কোনো ধরনের কি হবে না, কনফ্লিক্ট বা কোনো ধরনের ঝগড়া হওয়ার সব সম্ভাবনা নাই। যার কারণে এখানে কি পাওয়া যায়, পরিচালনগত সুবিধা পাওয়া যায়। আর অফকোর্স যেহেতু ব্যবসায়ের মূলধনের পরিমাণ কম, আয়ের বা আমি আয়ও করতে চাই কম, যার কারণে আমার ঝুঁকিটাও কি হয়ে থাকে, কম হয়ে থাকে। আর যেহেতু ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিটা কম আছে আর অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি, যেহেতু ওই ব্যবসাগুলো ঝুঁকি বেশি, তার মানে ওই ব্যবসাগুলো তাড়াতাড়ি বিলোপ সাধন হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ঝুঁকিটা যেহেতু কম, যার কারণে এই ব্যবসাটা এখনো কি আছে, টিকে আছে। গোপনীয়তা রক্ষা, দেখবেন আপনার বড় বড় যে ব্যবসাগুলো থাকে, বড় বড় যে আপনার কোম্পানিগুলো থাকে, ওদের বড় সমস্যা হয় যে ওদের যে এভিডেন্স বা ওদের যে আপনার নোটিশ গুলা আছে বা ওদের যে দলিল গুলো আছে, এগুলা খুব তাড়াতাড়ি অন্য মানুষের কাছে পৌঁছে যায়, অন্য মানুষ জেনে যায়, প্রতিযোগী প্রতিষ্ঠানটা জেনে যায়, এবং জেনে গিয়ে তার ব্যবসাটা কি হয়ে যায়, মারা খাই যায়। বাট এখানে যেহেতু মালিক একজন, তাই গোপনীয়তা রক্ষা থাকে, এবং এর কারণে ব্যবসাটা এখনো কি আছে, টিকে আছে। নমনীয়তা, যখন যে কোনো ধরনের সময়ে যে কোনো সিচুয়েশনে আমি কি করতে পারি, যে কোনো ধরনের ডিসিশন নিতে পারবো। আর এটা ডিসিশন অফকোর্স দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মানে কি, যেহেতু মালিক একজন, যার কারণে সে কি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ব্যক্তিগত সম্পর্ক, মানে কি, তার ব্যবসায় তার কর্মচারী এবং তার যে ক্রেতা আছে তাদের সাথে কি রয়েছে, একটা সরাসরি একটা কি থাকে, সম্পর্ক থাকে। আর যেহেতু সরাসরি একটা সম্পর্ক ক্রিয়েট হয়, তার মানে সে অলরেডি একটা কি কাস্টমার বেস ধরে রাখতে। দেখবেন আপনি আপনার এলাকার একটা পার্টিকুলার দোকানদার থেকেই সবসময় কি করেন, বাজার করেন, কেন, আপনার ওর সাথে একটা প্রত্যক্ষ সম্পর্ক হয়ে গেছে, ওর সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে আছে। এই যে ভালো সম্পর্ক যেহেতু হয়েছে, তার মানে আপনি তার একটা লয়াল কাস্টমার। আর এই আপনার উপর ভিত্তি করে, আপনার কারণে এই ব্যবসাটা এখনো কি আছে, টিকে আছে। অভিজ্ঞতা অর্জনের জন্য প্রশিক্ষণ ক্ষেত্র, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়, যে কেন এক মালিকানা ব্যবসায়ীকে অভিজ্ঞতা অর্জনের প্রশিক্ষণ কেন্দ্র বলা হয়। দেখবেন আপনি যে কোনো কাজ যখন করতে যাবেন, তার আগে আপনার কিন্তু একটা অভিজ্ঞতা লাগবে। তো আপনি যদি আগে থেকেই কোনো একটা পার্টিকুলার জায়গায়, যেমন ধরেন আমি ধরলাম যে আমি একটা আইটি কোম্পানিতে কাজ করবো। এখন এই আইটি কোম্পানিতে কাজ করার আগে আমি নিজের একটা কি করলাম, এজেন্সি খুললাম। ওই এজেন্সিতে ধরেন আমি গ্রাফিক ডিজাইন, ওই এজেন্সিতে আমি ধরেন এআই অটোমেশন, বিভিন্ন ধরনের আমি কি করলাম, কাজগুলা নিজে করলাম। যখন দেখবেন আপনি নিজে করবেন, অটোমেটিক্যালি আপনার কি একটা আছে, আইডিয়া চলে আসে। এবং যেহেতু আপনার একটা আইডিয়া অলরেডি আপনি জেনারেট করে ফেলছেন, তখন আপনি বড় একটা কোম্পানির সাথে বা আপনি কয়েকজন ব্যক্তির সাথে মিলে আপনি যদি মনে করেন যে না, আমি এবার এই ব্যবসাটা কি করবো, আরো বড় করবো, সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। মানে এক মালিকানা ব্যবসা দিলে আপনার কি হবে, একটা অভিজ্ঞতা অর্জন হবে। লাস্ট ওয়ান হচ্ছে অবস্থানগত কি আইনগত সুবিধা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমার স্পেসিফিক কোনো বড় ধরনের কি লাগে না, অবস্থান বা জায়গা লাগে না। যে কেউ চাইলে যে কোনো স্থানে ছোট্ট বয়সের এই ব্যবসাটা কি করতে পারে, শুরু করতে পারে। কিন্তু অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আমার অবস্থানে আমার একটা নির্দিষ্ট স্পেস লাগে। এবং আপনি যদি চিন্তা করেন যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু স্পেসটা অনেক কি হয়ে থাকে, বড় লাগে। যার কারণে মূলত বলা হচ্ছে এখানে অবস্থানগত একটা কি পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়। আর লাস্ট ওয়ান হচ্ছে কি আইনগত সুবিধা। যেহেতু এক মালিকানা ব্যবসার কোনো ধরনের কি নাই, আইন নাই, সেহেতু এই এক মালিকানা ব্যবসার আইনি কোনো ধরনের কি নাই, ঝামেলা নাই। যার কারণে সে আইনগতভাবে একটা কি স্পেসিফিক সুবিধা পায়, যেগুলো কি অন্যান্য ব্যবসায়ীরা পায় না। সো বলেন আজকের এই টপিকগুলো নিয়ে, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্তি ক্ষেত্র, ব্যবসায় টিকে থাকার কারণ, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, এরপরে এক মালিকানা ব্যবসা কাকে বলে না বলে, এই জিনিসগুলা নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবেন। যদি প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাসটা এইখানেই শেষ করলাম।
ছোট্ট ক্লাস, ছোট্ট টপিক, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনারা যতটুকু ভালোভাবে বুঝতে পারেন, যার যে জায়গায় প্রবলেম থাকে, ছোট্ট টপিক হইলেও কিছু কিছু জায়গায় আমরা পড়তে গেলে আমরা প্রবলেম ফেস করি। তো এই প্রবলেমগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে ফুললি শেষ করে দেওয়ার জন্য। কারো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু জানাবেন, আর যদি কারো কোনো ধরনের প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আপনাদের সাথে দেখা হবে মেবি আগামী মঙ্গলবার অংশীদারি, আপনারা রুটিন পেয়ে যাবেন আগামী মঙ্গলবার। আমাদের টপিক থাকবে হচ্ছে কি অংশীদারি ব্যবসায়। সো এই টপিকটার জন্য প্রিপেয়ার হবেন, অংশীদারি ব্যবসায়টা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। আমাদের যেই যে প্রবলেমগুলো আছে ইনশাল্লাহ ওই প্রবলেমগুলো আমরা কি করবো, সলভ করবো। আচ্ছা, পূর্ণম দাস বলছে ভাইয়া কোনো ধরনের প্রবলেম নেই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।